একদিকে যখন নির্বাচনীয় প্রচার চলছে, অন্যদিকে কালিয়াচক অশান্তির আগুনে কিন্তু আবার উত্তপ্ত, স্বাভাবিকভাবে উত্তপ্ত রাজ্য রাজনীতি। একে অপরকে নিশানা করে চলছে যুক্তি পাল্টা যুক্তি, নিশানা পাল্টা নিশানা। তৃণমূল বলছে বিজেপিকে সুবিধা করে দিতে বিজেপি, আইএসএফ এবং মিম মিলে এই অশান্তির পিছনে রয়েছে। বিজেপি আবার উল্টো সুরে বলছে যে ধৃত মূল অভিযুক্ত তিনি তৃণমূল ঘনিষ্ঠ। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের মোথাবাড়ি, সুজাপুর সহ একাধিক এলাকা। অভিযোগ ওঠে বিচার বিভাগীয় আধিকারিকদের হেনস্থা করার, সেই সঙ্গে তাদেরকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় বলেও অভিযোগ। সেই ঘটনা সুপ্রিম কোর্টের নির্দেশে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এসআইআর ঘিরে অশান্তির ওই ঘটনার তদন্তে এনআইএ খতিয়ে দেখবে গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত নাকি স্বতঃস্ফূর্তভাবে ঘটেছিল। সূত্রের খবর, এনআইএ তদন্ত করে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। অনুসন্ধানে খতিয়ে দেখা হচ্ছে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কারণে স্বতঃস্ফূর্তভাবে এই জনরোষ, নাকি বিচার বিভাগীয় আধিকারিকদের হেনস্থার জন্য এটি পূর্ব পরিকল্পিত। শুক্রবার বিকেলে কালিয়াচকে পৌঁছানোর পর এনআইএ ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে, যদিও তদন্তকারী সংবাদ মাধ্যমকে এই বিষয়ে এখনই কিছু জানাতে চাইছেন না। তবে সূত্রের খবর, এই মামলায় এখনো পর্যন্ত অভিযুক্ত ৩৫ জনের, বিশেষ করে মোফাক্কারুল ইসলাম এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মাওলানা শাহজাহান আলীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। প্রধান তদন্তকারী দলে ১৫ জন গোয়েন্দা রয়েছেন। এটির নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার এক কর্তা। নয়াদিল্লি এবং মুম্বাইয়ে এনআইএ থেকে তারা পশ্চিমবঙ্গের ঘটনার তদন্তে এসেছেন। তবে কলকাতার এনআইএ আধিকারিকদের একটি দল ওই গোয়েন্দাদের কাজে সহযোগিতা করছেন। উল্লেখ্য, সম্প্রতি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তি ডিভিশন বেঞ্চ বিচার বিভাগীয় আধিকারিকদের হয়রানির মামলার তদন্তের দায়িত্ব এনআইএ বা সিবিআইকে হস্তান্তর করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল। তারপরে এনআইএকে দিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন পরিচালক সংস্থা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। একদিকে যখন কালিয়াগঞ্জের এই পরিস্থিতি, অন্যদিকে খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শোভাযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে থেকে বিক্ষোভ এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিক্ষোভ। তাহলে কি ২৬-এর বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ হওয়া কি কোনোভাবে সম্ভব? প্রশ্ন উঠছে। কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন শুনে নিই তারা কি মনে করে। पीसफुल होना चाहिए, जैसा चल रहा है वैसा तो हिसाब तो लगा रहे हैं, पीसफुल होना चाहिए। आज मेरी टैक्सी ड्राइवर्स वगैरह से भी बात हुई है, वो भी कह रहे हैं मैं भी पीसफुल होना चाहिए और बेटर होगा, जो होगा बेटर होगा और अच्छा होना भी चाहिए। जो भी रिजल्ट्स आए बाद में। बहुत बड़ा इशू है ये, आई थिंक होना चाहिए क्योंकि पब्लिक अवेयर है और शांतिपूर्ण होना चाहिए। इस बार पुलिस भी बहुत आ गया है तो हो जाएगा, शांतिपूर्ण होगा। डिपेंड करता है लोगों के ऊपर, आप लोगों का सपोर्ट होगा तो शांतिपूर्ण ही होगा। होना भी चाहिए শান্তিপূর্ণ হওয়া উচিত, তবে তো একটা বিকল্প পাবেন ভালো। হ্যাঁ, এবার শান্তিপূর্ণভাবে হওয়ার চান্সটা বেশি। হ্যাঁ, মনে হচ্ছে যেভাবে আপনার সামরিক বাহিনী দিয়েছে আর যেভাবে এবার নির্বাচন কমিশন যেভাবে প্রিপারেশনটা নিচ্ছে, মনে হচ্ছে শান্তিপূর্ণভাবে হওয়ার। এইসব ঘটনা, অবাঞ্ছিত ঘটনা এগুলো ঘটবে, প্রত্যেক বছরই ঘটে বাবা। তুমি দেখবে ফ্রম দ্য বিগিনিং, আমার 63 ইয়ার্স ওল্ড, আমি এগুলো দেখেছি। ওর থেকে অনেক ঝামেলার আগেও বেশি হয়েছে। তবে এবার মনে হচ্ছে কিছু একটা হবে আর কি, মনে হচ্ছে আর কি, আমার স্টাডি আর কি। ভোট হবে না কেন? আমরাই ভোট দেবো। এত পুলিশ এসছে, এত সিআরপিএফ এসছে, সারাক্ষণ টহল দিচ্ছে, শান্তিপূর্ণ ভোট হবে না কেন? মালদার ব্যাপারটা আলাদা। মালদার একটা গ্রামাঞ্চলের দিকে, আমাদের এখানকার মোটামুটি দেখতেই পাচ্ছেন তো, মোটামুটি সবই তো শিক্ষিত লোক। আমার মনে হয় না এখান থেকে ওইরকম কিছু হবে বলে। ভোট শান্তিপূর্ণই হবে, শান্তিপূর্ণই ভোট হবে। সে গরম এক দু জায়গায় হতেই পারে, কিন্তু মানে বেশি থাকবে বলেই শান্তিপূর্ণভাবে ভোটটা হবে। শান্তিপূর্ণ চাইছি, আমরা চাইছি শান্তিপূর্ণভাবে হোক। চারিদিকে তো ঝামেলা হচ্ছে, তো এই পার্টি নিয়ে তো ঝামেলা হচ্ছে, তো আর কি হবে? আমরা চাইছি শান্তিপূর্ণভাবে ভোটটা হলে আমরা সবাই বাঁচতে পারবো। কেন্দ্র বাহিনী তো এসেছে, তো আরও ভালো হয়েছে। কেন্দ্র বাহিনী আসলে আরও সুবিধা হবে, আরও সুবিধা হবে। ঝুট ঝামেলাটা হাত থেকে বাঁচবে, নাহলে কত মায়ের কোল খালি হবে। ইলেকশন শেষ, সবার জায়গায় চলে যাবে, সাধারণ মানুষরাই মরবে, আর কিছু হবে না। না, যেভাবে দিচ্ছে সেন্ট্রাল, যে কেন্দ্র বাহিনী দিচ্ছে, হওয়ার কথা শান্তিপূর্ণভাবে। এটা তো বেঙ্গলের কালচার, কখনোই হওয়া সম্ভব না। রাষ্ট্রপতি শাসন হলে তখনই হবে, তাছাড়া হবে না।
রাষ্ট্রপতির শাসন ছাড়া বেঙ্গলে কখনো ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। বাঙালি শেষ কথা বলবে, বাংলা যদি চায় শান্তিপূর্ণ বজায় থাকতে, বাংলা শান্তিপূর্ণভাবেই ভোট দেবে, কোনো বাইরের কথায় বা বাইরের প্রলোভনে নাচবে না। বাংলা শান্তিপ্রিয় রাজ্য, বাংলা মানে সব কিছুতে আনন্দ করে বেঁচে থাকতে চায়, তাই বাংলায় শান্তিভাবে বজায় রাখার ভোটটাই সেই দিকেই যাবে, অশান্তির দিকে যাবে না। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা নজর রাখব কালিয়াচকের দিকে, কারণ কালিয়াচকের যে অশান্তির আগুন, সেই আগুনে উটিটা কে সেঁকছে তার সন্ধান করব আমরা। কারণ ইতিমধ্যে এই কালিয়াচকের ঘটনায় যিনি মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে সিআইডি এবং এনআইএ তদন্ত চলছে, সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা পড়বে। এরই মাঝখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে কালিয়াচকের যে ঘটনা সেখানে বিজেপি, মিম এবং আইএসএফ জড়িত রয়েছে। এই যে আসাউদ্দিন ওয়াসি তিনি বাংলায় এসেছিলেন, তিনি কার্যত বিজেপির বি টিম, বিজেপিকে সহযোগিতা করতে এসেছিলেন। এই অশান্তির আগুনের পিছনে তাদের হাত থাকতে পারে। যদিও বিজেপির পাল্টা দাবি যে মূল যে অভিযুক্ত যিনি গ্রেপ্তার হয়েছেন সিআইডির হাতে, তিনি তৃণমূল ঘনিষ্ঠ। সব মিলিয়ে নির্বাচনের আগে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত। আর কে উটিটা সেঁকছে তার সন্ধান আমরা করব। এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। একদিকে মনোনয়ন চলছে, পাশাপাশি চলছে প্রার্থীদের প্রচার, সব দল ইতিমধ্যে প্রচারে ব্যস্ত। তারই মাঝখানে কালিয়াচক অশান্ত হয়ে উঠল। কি মনে হচ্ছে এই যে অশান্তির আগুন, উটিটা কে সেঁকছে, ফায়দাটা কার, কে গলায় ধানটা তুলতে পারে বলে মনে হয়? প্রথম কথা, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত, একজন তো অভিষেকের ডিজিটাল যোদ্ধা, আর মিমের যে লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে সে কখনো তৃণমূল কখনো মিম, সে বিশুদ্ধ ধান্দাবাজ। মিমের অত শক্তি নেই যে ওখানে এই ধরনের একটা জমায়েত করে। পঞ্চায়েত নির্বাচনে মিম মালদাতে সাকুল্যে 60,000 ভোট পেয়েছিল। এটা পরিকল্পিত, উস্কে দেওয়ার জন্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন আপনাদের ভোট কেটে দিচ্ছে, আপনারা প্রতিবাদ করবেন না। যেদিনকেই ঘটনা ঘটেছে তার কিছুটা দূরেই তো মুখ্যমন্ত্রীর সভা ছিল। উনি বললেন আমি একজনের কাছ থেকে শুনলাম। আসলে উনি সবই জানতেন, কিভাবে সমস্ত মুসলমান ভোটটাকে একটা করে নিজের দিকে আনা যায়। তার জন্য যা যা করার তাই তিনি করছেন। তিনি বুঝতে পেরেছেন মালদা জেলায় তার পায়ের তলার মাটি সরে গেছে। মালদাতে প্রায় সবকটা আসনে তৃণমূল তৃতীয় স্থান পাবে। লড়াইটা কংগ্রেসের সঙ্গে বিজেপির। মুর্শিদাবাদে অধীর চৌধুরী মাঠে নামায় কংগ্রেস উজ্জীবিত হয়েছে। হুমায়ুন কি করতে পারবে আমি জানি না, তবে হুমায়ুন ভোট কাটবে এবং তৃণমূলের ক্ষতি করবে। 2021-এ 100টার মধ্যে 91টা মুসলমান ভোট দিদি পেয়েছিলেন। এবার সেই ফলাফল আবার করা তৃণমূলের পক্ষে সম্ভব নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাল ছাড়বেন না। তাই তিনি যেন তেন প্রকারেণ ওই ভোটটাকে নিজের দিকে আনতে চাইছেন। তার জন্যই এই ঘটনা ঘটেছে। এনআইএ তদন্ত করলে সব স্পষ্ট হয়ে যাবে। সাবিনা ইয়াসমিনকে ডেকে জিজ্ঞাসা করলেই হবে, উনি তো ছিলেন ওখানে। আর লোকজনও তাই বলছে। সরকার হাত গুটিয়েছিল, প্রশাসন হাত গুটিয়েছিল। বিচার বিভাগের আধিকারিকেরা 23শে মার্চ জেলা শাসককে চিঠি দিয়ে তাদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে এ বিষয়ে আগাম সতর্ক করেছিলেন। তারপরেও এতদিন কেটে যাওয়ার পর প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এর থেকেই বোঝা যায় যে এর পিছনে কে বা কারা আছে। যতই দিদিমণি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন, সত্যিটা বেআব্রু হয়ে বেরিয়ে গেছে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যে বিক্ষোভটা করলো, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে বিক্ষোভটা দেখা গেল আর কি, এই সব কিছু দেখে এবং কালিয়াগঞ্জ সব কিছু দেখে কোথাও মনে হচ্ছে শান্তিপূর্ণ ভোটটা যেন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হওয়ার সম্ভাবনা যত দিন যাচ্ছে তত ক্ষীণ হচ্ছে। সেদিনকে অমিত শাহের
রোড শো, শুভেন্দুর মনোনয়নপত্র জমা দেওয়ার যে কর্মসূচি তার অনুমতি ছিল, কিন্তু তৃণমূলের বিক্ষোভ প্রদর্শনের কোনো অনুমতি ছিল না। এটা হচ্ছে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, সভা করবেন, রোড শো করে মনোনয়ন দিয়ে চলে যাবেন। তৃণমূলের যদি পাল্টা কর্মসূচি নেওয়ার কিছু থাকতো পরের দিন নিতে পারত, কোনো অসুবিধা তো নেই। সেদিনকে ইচ্ছাকৃতভাবে একটা প্ররোচনা দেওয়া, চটি চোরাচুরি করা, ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো, সার্ভে বিল্ডিংয়ের কাছে মাইক বেঁধে তৃণমূলের প্রচার সঙ্গীত বাজানো, এগুলো হচ্ছে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, উস্কানি দেওয়া, যাতে একটা গণ্ডগোল তৈরি হয়। পশ্চিমবঙ্গের নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আমার মনে হয় না। পরিস্থিতি যেরকম, আগামী দিনে এই রাজনৈতিক সংঘাতের ক্ষেত্রটা আরও প্রসারিত হবে। শুধু মুর্শিদাবাদ মালদাতেই থেমে থাকবে বলে আমার মনে হয় না। উত্তর দক্ষিণ 24 পরগনা অনেক জায়গাতে এরকম বিক্ষিপ্ত অশান্তি হবে। বিভিন্ন জায়গায় বেআইনি অস্ত্রের মজুদ ভাণ্ডার পাওয়া যাচ্ছে, তাজা বোমা উদ্ধার হচ্ছে, এইসবগুলোই অশনি সংকেত। কমিশন চেষ্টা ত্রুটি করছে না, কমিশনের সদিচ্ছা নিয়েও কোনো প্রশ্ন নেই, কিন্তু মূল প্রশ্নটা হলো যে শাসক দল মরিয়া হয়ে গেছে ক্ষমতা ধরে রাখতে, এবং তার জন্য যে যে পন্থা অবলম্বন করার তারা শেষে পন্থা অবলম্বন করবে, তার ছবিটা এখন স্পষ্ট হচ্ছে। ভবানীপুরের যে বিজেপির যে মানে রোড শো ছিল, তারপরে কোথাও কি তৃণমূলের নাইচপটা বাড়লো? নাহলে আজকের ওরা ভবানীপুরের রণকৌশল ঠিক করে বৈঠকে বসছেন। না না, সে তো বৈঠকে বসতে পারে। ভবানীপুর কেন্দ্রে লড়াইটা তুল্যমূল্য হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে বলে হয়তো একটু অ্যাডভান্টেজ, কিন্তু যতদিন যাচ্ছে দিদিমণির অ্যাডভান্টেজের জায়গাটা কমে আসছে, এবং লড়াইটা কার্যত সমানে সমানে। ভবানীপুর নিয়ে এই মুহূর্তে প্রেডিক্ট করার জায়গায় আমি নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদিও জেতেন, খুব অল্প ব্যবধানে জিতবেন, আর শুভেন্দু জিতলে 10-15 ভোটে জিতবেন, এর বাইরে ওখানে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে শুভেন্দুর প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটাই মমতার কাছে বড় চ্যালেঞ্জ। তাকে তার নির্বাচনী কেন্দ্রে নিজে সময় দিতে হবে। বেশ, আপনি কিছু আগে বলছিলেন যে মালদায় পায়ের তলায় মাটি সরছে তৃণমূলের। বহরমপুরে কিছু একই ছবি, কারণ আজকের অধীর চৌধুরী তিনি প্রচারে বেরিয়ে তৃণমূল আর কংগ্রেসের হাতাহাতি পর্যন্ত হয়ে গেল। এটা তো স্পষ্ট। অধীর চৌধুরী ওখানে, আমার ধারণা অধীরবাবু জিতবেন ওই আসনটা, তৃণমূল তৃতীয় হবে, লড়াইটা হবে বিজেপির সাথে। বিজেপি ওখানে বেশ শক্তিশালী, বহরমপুর শহর হিন্দু অধ্যুষিত, কিন্তু অধীরবাবু ওখানকার ভূমিপুত্র, বহরমপুর অধীরবাবুকে ফেরাবে বলে আমার মনে হয় না। তৃণমূলের ফল এই মুর্শিদাবাদ জেলায় ভালো হবে না। 2021 সালে তারা 20টা আসন পেয়েছিল, এবার আসন সংখ্যা 6-7-এ নেমে আসতে পারে। পরিস্থিতি সেরকমই ইঙ্গিত দিচ্ছে। এর আগে একটা কথা, বহরমপুরে কিন্তু একজন তৃণমূল নেতা প্রকাশ্যে বলছেন যে বিজেপিকে ভোট দেওয়া যাবে না, যদিও তিনি গ্রেপ্তারও হয়েছেন। ওখানে বলছে, ক্যানিংয়ে বলছে, নানা জায়গায় বলছে। এগুলো তো হতাশার প্রকাশ। যে সরকার 100টা প্রকল্প নিয়েছে মানুষের জন্য, সেই সরকারের এত ভয় থাকার তো কথা নয়। একজন ব্লক সভাপতি অধীরবাবুর প্রচারকে বাধা দিচ্ছেন। ক্যানিংয়ে এক নেতা বলছেন গণনার দিন স্টিম রোলার চলবে। এগুলো কিন্তু পায়ের তলায় মাটি সরে যে গেছে তার প্রমাণ। অর্থাৎ তৃণমূল যে নির্বাচনে এবং গণনায় অশান্তি করবে, নেতাদের কথাবার্তায় এই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলছেন যে ইভিএম কিন্তু দিল্লি থেকে আসে, নজর রাখবেন ইভিএম নিয়ে কারচুপি যেন না হয়। সেটা উনি বলতেই পারেন। উনি কি হারার আগেই একটা বাহানা খুঁজছেন? এসব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শুনিনি। রাহুল গান্ধী ইভিএমের দোষ দেয় হেরে গেলে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন যে নবান্ন থেকে সরে যাওয়ার সময় ক্রমশ এগিয়ে আসছে, তাই তিনি হতাশ হয়ে পড়ছেন, যেন তেন প্রকারেণ বিভ্রান্তি ছড়িয়ে, উত্তেজনা ছড়িয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যাতে তিনি মনে করছেন যে তার ফায়দা হবে, কিন্তু আদৌ কি তার ফায়দা হবে? আমার তো মনে হয় লড়াইটা তৃণমূলের কাছে যতদিন যাচ্ছে তত শক্ত হচ্ছে।
কালিয়াচকের ঘটনা, তারপরে ভবানীপুর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে ঘটনা, এ সমস্ত ঘটনা দেখার পর কিন্তু রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন যে তাহলে কি শেষ পর্যন্ত কমিশনকে কি কঠিন সিদ্ধান্তটা নিতেই হবে? কমিশনকে নিতেই হবে, কমিশনকে যা যা করণীয় কমিশনকে করতে হবে। কমিশন এখনো পর্যন্ত সদর্থক পদক্ষেপ নিয়েছে, কিন্তু এখনো অনেক পথ তাদের চলতে হবে। চিহ্নিত করতে হবে আধিকারিকদের যারা নির্বাচন প্রক্রিয়াতে ম্যালপ্র্যাকটিস করতে চাইছেন। শুধু শোকজ বা সাসপেন্ড করে হবে না, বরখাস্ত করতে হবে এবং বাধ্যতামূলক অবসরের রাস্তায় তাদের ঠেলে দিতে হবে। বেশ, কিন্তু দাদা ভোট যখন এগিয়ে আসে, তৃণমূলের যেটা অভিযোগ বারবার তারা করেন, আজকেও তারা করছেন, যে ভোট যত এগিয়ে আসে তখন দেখা যায় সিবিআই ইডি একটু বেশি সক্রিয় হয়। কারণ সুজিত বসু তিনি প্রার্থী, রতিন ঘোষ তিনিও প্রার্থী, তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে ঠিক ভোটের আগে, সোমবার দিন আমার ডেকে বক্তব্য, পাঠাচ্ছে। যদি ইডি সিবিআই মনে করে তাহলে ডাকতেই পারে, কিন্তু ভোটের আগে ডাকলে পরে তৃণমূলের কাছে অস্ত্র চলে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন ইডি তাদের আধিকারিক তাদের নেতাদের এই জন্যই ডাকছে, যদি গণনার পরে বিজেপির কিছু আসন কম থাকে তাহলে এই বিধায়কদের তারা ভাঙাতে পারবে। ইডিকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে। এর সত্যাসত্য আমি বলতে পারবো না, সত্য না মিথ্যা, কিন্তু অভিযোগটা তো করেছেন তিনি। এবং ইডি সিবিআই তো নিরপেক্ষ সংস্থা নয়, সিআইডিও নয়, নামে এগুলো নিরপেক্ষ সংস্থা। সিআইডি যেমন রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, ইডি সিবিআইও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এবং কেন্দ্রের শাসক দলের ইঙ্গিত বুঝে তারা কাজ করে। হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের মধ্যে সারবত্তা আছে। 2-3 দিন তিনি চুপ করেছিলেন, নিশ্চয়ই তিনি কোনো খবর পেয়েছেন বা যাদেরকে ডেকেছিল এজেন্সি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। ধন্যবাদ। কালিয়াচকের আগুনে কে উটি সেকছে সেটা কিন্তু এনআইএ তদন্তে পরিষ্কার বোঝা যাবে। ইতিমধ্যেই এনআইএ তারা তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং যে 7 জন বিচারককে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ, তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।